ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে ছাত্র শিবিরের সাথে বিরোধ চরমে পৌঁছেছে। মূলত সদস্য সচিব পদ নিয়েই এই বিরোধের সূত্রপাত। নতুন রাজনৈতিক দলের প্রধান অর্থাৎ আহ্বায়কের দায়িত্ব নিতে যাচ্ছেন নাহিদ ইসলাম। বিষয়টি মোটামুটিভাবে নিশ্চিত। তিনি নিজেও গতকাল জানিয়েছেন তিনি দলের দায়িত্ব নিতে পারেন, তবে এখনই গণমাধ্যম যেন সেটা প্রচার না করে, যেহেতু এখনও সিদ্ধান্ত নেননি, তিনি এখনও সরকার থেকে পদত্যাগ করেননি, তাই গণমাধ্যম যেন নিশ্চিত না হয়, অর্থাৎ ঘোষণা দেবার আগ পর্যন্ত এই তথ্যগুলো প্রচার না করে সেই অনুরোধ তিনি করেছেন। সেই অনুরোধ তিনি করতে পারেন কিনা এবং এখনও সরকারে যিনি আছেন তিনি আগামী 24 তারিখে যে রাজনৈতিক দল গঠন হতে যাচ্ছে সেই দলের প্রধানের দায়িত্ব নিতে পারেন কিনা, তার কোনো নৈতিক ভিত্তি আছে কিনা সেটা নিয়ে যথেষ্ট আলোচনার সুযোগ আছে। সে জায়গায় আজকে যাচ্ছে না। বিরোধের জায়গাটা তৈরি হয়েছে যখন আক্তার হোসেনকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। কারণ ছাত্র শিবির চেয়েছিল আলী হাসান জুনায়েদকে সদস্য সচিবের পদে রাখতে, কিন্তু শেষ পর্যন্ত আক্তার হোসেনই হতে যাচ্ছেন নতুন রাজনৈতিক দলের সদস্য সচিব। সদস্য সচিব পদের জন্য নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলমের নামও শোনা যাচ্ছিল, কিন্তু মূল বিরোধটা শুরু হয়েছে আলী হাসান জুনায়েদ এবং আক্তার হোসেনের মধ্যে। ছাত্র শিবির তাদের নিজের অবস্থানে অটল, এই কারণে জাতীয় নাগরিক কমিটির সর্বশেষ বৈঠক বয়কট করেছে আলী হাসান জুনায়েদ এবং তাদের অনুসারীরা। ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা আলী হাসান জুনায়েদের পক্ষে এবং অভ্যুত্থানে তাদের কি অবদান ছিল সেই বিষয়গুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলছে এবং পাল্টাপাল্টি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির সদস্যরাও এই ব্যাপারে পাল্টাপাল্টি জবাব দিচ্ছেন। এটা নিয়ে বিরোধ এখন চরমে, এটা নিঃসন্দেহে বলা যায়। প্রধান 4টি পদের মধ্যে মুখ্য সংগঠকের দায়িত্বে আসছেন সার্জিস আলম এবং মুখপাত্র হিসেবে দায়িত্ব নেবেন হাসনাত আবদুল্লাহ। এ বিষয়টা মোটামুটিভাবে নিশ্চিত। এই দুটো পদের জন্য মাহফুজ আলমের বড় ভাই সাবেক ছাত্রদল নেতা মাহবুব আলম মাহিরের নামও আলোচনায় ছিল। ফলে মাহফুজ আলমের অনুসারীরা এই পদে মাহফুজ আলমের বড় ভাইকে রাখতে চেয়েছিল, কিন্তু সেটা যখন সম্ভব হয়নি, ফলে তাদের দিক থেকেও এক ধরনের অসন্তোষ রয়েছে। কিন্তু এখন মূল বিরোধটা ছাত্র শিবিরের সাথেই দেখা যাচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির। ছাত্র শিবিরের বেশ কয়েকজন নেতা, সাবেক বর্তমান নেতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটিতে আছেন। ফলে এখন জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ছাত্র শিবিরের বিরোধ, এটাও ঠিক বলা যাচ্ছে না, কারণ শিবিরের একটা অংশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির ভেতরেও রয়েছে এবং এই জায়গা থেকেই মূলত কনফ্লিক্টটা শুরু। 9 দফা কিভাবে এসেছে, 9 দফা প্রণয়নের ক্ষেত্রে কার অবদান সবচেয়ে বেশি ছিল, সাদিক কায়েমের অবদান কতখানি ছিল, এস.এম. ফরহাদের অবদান কতখানি ছিল, ছাত্র শিবিরের প্রেসিডেন্টের অবদান কতখানি ছিল, কিংবা আব্দুল কাদের বা আবু বকর মজুমদারদের অবদান কতখানি ছিল, এই বিষয়গুলো নিয়ে এখন পাল্টাপাল্টি অবস্থান দেখা যাচ্ছে। তবে ছাত্র শিবির যে তাদের অবস্থান থেকে সরে যাচ্ছে না, তারা যে শক্তভাবে সেই জায়গাতে আছে সেটা পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে। কারণ সবশেষ ছাত্র শিবিরের প্রেসিডেন্ট গতকাল একটা ভিডিও বার্তায় তাদের অবস্থান পরিষ্কার করেছে এবং সেখানেও তিনি যে কথাগুলো বলেছেন সেখানে সব পক্ষকে ধৈর্য ধারণের কথা বলেছেন, যাতে তৃতীয় কোনো পক্ষ সুযোগ না পায়, কথাগুলো বলেছেন, কিন্তু সেখানেও তিনি ছিলেন বেশ আক্রমণাত্মক। ফলে বোঝা যায় ছাত্র শিবির এত সহজে নতুন রাজনৈতিক দলে নিজেদের কর্তৃত্ব ছেড়ে দেবে না। কিন্তু নাহিদ ইসলাম এবং আক্তার হোসেনের নেতৃত্বেই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে, এটা মোটামুটিভাবে বলা যায়। শুরুতে যে কথাটা বলছিলাম, নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক দলের প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন, কিন্তু তিনি এখনও নিশ্চিত নন তিনি কবে নাগাদ পদত্যাগ করবেন এবং নতুন রাজনৈতিক দলের তিনি দায়িত্বে আসছেন কিনা সেটাও তিনি নিশ্চিতভাবে বলছেন না। আবার তিনি বিষয়টি অস্বীকারও করছেন না। তাহলে এখন যিনি সরকারে আছেন, 18ই ফেব্রুয়ারিতে যিনি সরকারে আছেন, তিনি আগামী 24 তারিখে যে রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে তার আহ্বায়কের দায়িত্ব কি নিতে পারেন? এই যে বৈঠকগুলো হচ্ছে, জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা বৈঠক করছে এবং সেই বৈঠক থেকে আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক, মুখপাত্র এই পদগুলো যে তারা নির্ধারণ করছে, সেখানে কি নাহিদ ইসলামের নাম আসছে না? তিনি কি সেখানে ক্যান্ডিডেট হচ্ছেন না দলের প্রধান অর্থাৎ আহ্বায়ক পদের জন্য কিংবা সদস্য সচিব পদের জন্য? তিনি কি সেখানে একজন প্রার্থী নন? আমরা নতুন রাজনীতির কথা শুনছি ছাত্রদের মুখে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির মধ্যে, এবং তারা বারবার একটা কথা বলার চেষ্টা করেছেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে রাজনৈতিক দলগুলোর মধ্যেও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। তাহলে নতুন যে রাজনৈতিক দলটা হতে যাচ্ছে সেই দলের প্রধানের পদটা কিভাবে নির্ধারণ হচ্ছে? আমরা অবশ্যই প্রত্যাশা করি গণতান্ত্রিক পদ্ধতিতে,
এবং সেটা যদি হয় তাহলে দুদিন আগে যে বৈঠকে নাহিদ ইসলাম এই দলের আহ্বায়কের দায়িত্ব নিতে যাচ্ছেন বলে ঠিক হলো, আমরা গণমাধ্যমে তেমনটাই জেনেছি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটির নেতারাও বিষয়টি অস্বীকার করছেন না, নাহিদ ইসলাম নিজেও বিষয়টি অস্বীকার করছেন না। তার মানে ধরে নেওয়া যায় তিনি নতুন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতৃত্বে আসছেন। তার মানে সেই বৈঠকে নিশ্চিতভাবেই নাহিদ ইসলামের নাম আলোচনা এসেছে। নাহিদ ইসলাম একজন প্রার্থী ছিলেন আহ্বায়ক হিসেবে, সরকারে একজন আছেন, তার নাম নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হিসেবে এসেছে, নিশ্চয়ই তার সাথে আলোচনা না করে এটা হওয়া সম্ভব না। তার মানে এই রাজনৈতিক দলের যে গঠন প্রক্রিয়া তার মধ্যে নাহিদ ইসলাম সরাসরি যুক্ত আছেন। নাহিদ ইসলাম কথাও বলেছেন যে অন্য যে দুজন, তিনি যদি পদত্যাগ করেন এবং নতুন রাজনৈতিক দলের দায়িত্বে আসেন তাহলে অন্য যে দুজন আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম সরকারে আছেন তারা থেকে যাবেন এবং তারাও নির্দিষ্ট সময়ে যদি নতুন রাজনৈতিক দলে তারা দায়িত্বে আসেন তাহলে তখন তারা পদত্যাগ করে আসবেন। তার মানে তাদের ভেতরেও নতুন রাজনৈতিক দলের সাথে ইনভলভমেন্টটা আছে তাদের সাথে। তো একজন ব্যক্তি একটা দলের সাথে ইনভলভ থেকে তিনি যদি সরকারে থাকেন তাহলে সরকারের নিরপেক্ষতা কিভাবে থাকে প্রশ্ন করা যায়, কিন্তু প্রশ্ন করতে গেলেই নানা দিক থেকে আক্রমণের শিকার হতে হয়। কিন্তু এটা তো ঠিক, প্রশ্নগুলোকে আমরা করতে পারবো না। এখন এই প্রশ্ন করতে গেলে আপনি বলবেন আপনি বিএনপিকে নিয়ে কেন কথা বলছেন না, বিএনপি তো কিংস পার্টি। হ্যাঁ, মেনে নিলাম বিএনপি কিংস পার্টি, কিন্তু বিএনপি যদি 70-এর দশকের শেষে এসে এই ভুলটা করে থাকে কিংবা তারা যদি সেই সময় কিংস পার্টি গঠন করে থাকে তাহলে এখন এই 24-এর অভ্যুত্থানের পরেও আমরা সেটা করতে পারি। অর্থাৎ বিএনপি একটা ভুল করেছে তাহলে এখন আমরা সেই ভুলটা করতে পারি এবং এটা জায়েজ হয়ে যায়, নিশ্চয়ই এটা আমরা বলবো না। কারণ সেটা যদি হয় তাহলে ভবিষ্যতে যে কেউ যদি স্বৈরাচার হয়ে ওঠে শেখ হাসিনার মতো, তাহলে তিনি কি উদাহরণ দিবেন যে 2009 সালে ক্ষমতায় এসে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত শেখ হাসিনা তো স্বৈরাচার ছিল, তাহলে আমরা কেন হতে পারবো না? যেভাবে শেখ হাসিনা বারবার বলতেন, তাকে আপনি নির্বাচনের কথা যতবার বলেছেন, 2014, 18, 24-এর নির্বাচনের কথা যখন তাকে বলা হয়েছে, তাকে যখন প্রশ্ন করা হয়েছে, তিনি 14, 18, 24-এর নির্বাচন কি হয়েছে সে কথা না বলে তিনি চলে গেছেন 96-তে কি হয়েছিল, মাগুরার নির্বাচনে কি হয়েছিল, বিএনপি প্রথম শুরু করেছে, এই কথাগুলো বলতে শুরু করেছেন। তার মানে তিনি 96-এ মাগুরার নির্বাচন কিংবা 96-এর জাতীয় সংসদ নির্বাচনকে দিয়ে তিনি 14, 18, 24-এর তিনি যে নির্বাচন করেছেন, নির্বাচন নামের যে সার্কাসগুলো তিনি মঞ্চস্থ করেছেন সেটাকে জায়েজ করবার চেষ্টা করেছেন। এখন কি আমরা তাই করছি? বিএনপিও তো কিংস পার্টি, তাহলে আমরা এখন গঠন করতে পারি। শেখ হাসিনা স্বৈরাচার ছিল, তাহলে আমরাও স্বৈরাচার হতে পারি। আর নতুন রাজনৈতিক দল গঠনের শুরুতেই যেভাবে নেতৃত্ব নিয়ে নিজেদের মধ্যে বেশ কয়েকটা অংশ তৈরি হয়ে গেছে এবং পরস্পর বিরোধী যে অবস্থানটা আমরা দেখতে পাচ্ছি, শুরুতে বেশ কয়েকটা অংশ ছিল। সার্জিস আলমের নাম এসেছিল, নাসিরউদ্দিন পাটোয়ারির নাম এসেছিল, এমনকি মাহবুব আলম মাহির অর্থাৎ মাহফুজ আলমের বড় ভাই, সাবেক ছাত্রদল নেতা, তার নামও যখন এসেছিল তখন তাদের অনুসারীরাও তাদেরকে প্রতিষ্ঠা করার জন্য, শীর্ষ 4 পদে প্রতিষ্ঠা করার জন্য কিংবা সদস্য সচিব পদে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছেন এবং একে অন্যের প্রতি নানাভাবে আক্রমণ করার চেষ্টা করেছেন। কিন্তু যখন শিবির অর্থাৎ আলী হাসান জুনায়েদ এবং আক্তার হোসেন এই দুটো নামের মধ্যে যখন বিরোধটা চলে আসলো, তখন অবশ্য সেই বিরোধগুলো অনেকটাই ম্রিয়মাণ হয়ে গেছে। কিন্তু এটা এখন এতটাই প্রকাশ্য যে অনেক কিছু এখন সামনে চলে আসছে এবং একে অন্যকে সরাসরি আক্রমণ করছে। জুলাই অভ্যুত্থানে কার কী অবদান ছিল, কে পালিয়েছিল, সে কে কোথায় ছিল, শিবির কি করেছিল, 9 দফা কে এনেছিল, কে শেখ হাসিনার পতন চেয়েছিল, আর কে শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলনের মধ্যেই 24-এর যে আন্দোলন সেই আন্দোলনকে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল। এই আলোচনাগুলো এখন সামনে আসছে এবং এটা অবশ্যই আমাদের জন্য প্রত্যাশিত নয়, ছাত্রদের জন্য তো নয়। নতুন রাজনৈতিক দল যেটা ছাত্র গঠন করতে যাচ্ছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি সম্মিলিতভাবে, তাদের জন্য যেমন প্রত্যাশিত নয় তেমনি বাংলাদেশের জনগণের জন্য প্রত্যাশিত নয়। তারা নিজেদের মধ্যে এই ধরনের বিরোধ এবং এই ধরনের সরাসরি পাবলিক প্ল্যাটফর্মে এই বিরোধগুলো সামনে নিয়ে এসে যে ভুল মেসেজটা তৈরি করছেন, তার মধ্য দিয়ে শেখ হাসিনার আওয়ামী লীগ আবারও কোনো সুযোগ পেয়ে যায় কিনা সেই সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। ফলে এই জায়গাতে তারা দৃষ্টি রাখবেন সেটা আমরা প্রত্যাশা করি এবং অবশ্যই প্রত্যাশা করি তারা এখনও তাদের নতুন রাজনৈতিক দল গঠন প্রক্রিয়া নিয়ে ভাববেন এবং সরকারের সুযোগ সুবিধা নিয়ে সরকারের প্রোটোকলে নতুন রাজনৈতিক দল গঠন করবেন না, যাতে ভবিষ্যতে এই রাজনৈতিক দল একটা কিংস পার্টি হিসেবে অভিহিত হয়। এটাও আমরা তাদের কাছে প্রত্যাশা করি।